জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশ আজ উন্নয়নের ধারায়, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা ঠেকাবেন কেন? তো নৌকা থেকে কি ওই রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের তাদেরকেই আবার ক্ষমতায় আনবেন? যারা নৌকা ঠেকাতে চায় তাদের কাছে সেটাই আমার প্রশ্ন। সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনপ্রিয়তা যাচাইয়ে সংবর্ধনা নয়, সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির, বিরোধী মত রুখে দেওয়ার অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু আগামী মাসে, নিরপেক্ষ জনবল বাছাই করাই বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম 3 সিটি নির্বাচনের মাঠ, অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শর্ত সাপেক্ষে হজ যাত্রীদের প্রতিস্থাপন কোটা আরো 4% বাড়ছে, জানালেন ধর্মমন্ত্রী সন্তোষ সোহাগ। নির্বিঘ্নে আজ ছেড়ে যাচ্ছে 10টি হজ ফ্লাইট। এবং গুপ্তধনের সন্ধানে রাজধানীর মিরপুরের বাড়িটিতে খোঁড়াখুড়ি স্থগিত, নেওয়া হবে বিশেষজ্ঞের মতামত। বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রাজাকার আলবদরদের ক্ষমতায় নিয়ে আসার স্বপ্নে বিভোর, তারাই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের গণসংবর্ধনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মৃত্যু ভয় তুচ্ছ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নই আওয়ামী লীগের লক্ষ্য। ক্ষমতায় থাকি আর না থাকি, বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের কাজে লাগবে, সেটাকে আমি ক্ষমতার লোভে বিকিয়ে দেব, ওই রাজনীতি আমার না, ওই শিক্ষা আমার বাবার কাছ থেকে পাইনি। দুর্ভাগ্য যে বিএনপি নিয়ে চেষ্টা করেছিল বলে ক্ষমতায়ও এসেছিল, কিন্তু গ্যাসও দিতে পারেনি, দেশে উন্নয়ন করতে পারেনি, নিজেদের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের কাছে দেশের মানুষের স্বার্থই সবার আগে প্রাধান্য পায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই উন্নয়নের পথে দেশ। নির্বাচন ঠেকাতে হবে। কেন নির্বাচন ঠেকাবে? তাহলে নির্বাচন ঠেকালে কি আসবে? অনির্বাচিত সরকার আসবে, সেই আবার হত্যাকে ষড়যন্ত্র রাজনীতি। মৃত্যু ভয় তোয়াক্কা না করে আমৃত্যু সত্যিকারের সোনার বাংলা সৃষ্টির পথে লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বিশেষ শ্রেণীর সমালোচনা করেন। তিনি বলেন, আলবদরদের ক্ষমতায় আনার জন্যই কি তারা উন্নয়ন চোখে দেখে না? একটা শ্রেণী আছে, তারা কোনো উন্নয়নই নাকি চোখে পড়ে না। আবার কেউ কেউ বললেন নৌকা ঠেকাতে হবে। আর আমার প্রশ্ন, নৌকা কেন ঠেকাতে হবে? নৌকা ঠেকে কি ওই রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের তাদেরকেই আবার ক্ষমতায় আনবেন? দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার পরিচালনার একেবারে শেষ প্রান্তিকে এসে আওয়ামী লীগের এই সংবর্ধনা সভায় দলীয় প্রধান শেখ হাসিনা বললেন, তিনি আগামীর বাংলাদেশকে নীতিগত সিদ্ধান্তের ভুল বৃত্তে বন্দী নয়, বরং দেখতে চান উন্নয়ন আর অগ্রগতির মহাসড়কে। আর তাই আগামীর দিনগুলোতে নির্বাচন সহ সব পরিস্থিতিতেই দেশের মানুষকে পাশে চাইলেন তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। প্রধানমন্ত্রীর গণসংবর্ধনাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান তো বটেই, সভাস্থলের বাইরেও উৎসব ছড়িয়ে পড়ে। বর্ণিল ব্যানার, ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা যান সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আর এতে শুধু দলীয় নেতাকর্মীরাই নন, সামিল হয়েছিলেন সাধারণ মানুষও। আজহার লিমনকে সঙ্গে নিয়ে সভাস্থলের বাইরের খবর জানাচ্ছেন আতিকুর রহমান তমাল।
অনুষ্ঠান শুরু বিকেলে, কিন্তু মানুষের ঢল নামে সকাল থেকেই। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী সহ ঢাকার আশেপাশের জেলা থেকেও মানুষ আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত পরিণত হয় জনসমুদ্রে। গণসংগঠনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের 7টি পথ ও বিভিন্ন সড়ক সাজে বর্ণিল সাজে। সেই সজ্জায় যোগ দেন হাজার হাজার মানুষ। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন আর কণ্ঠে ছিল জয় বাংলা স্লোগান। সে সময় সরকারের নানা অর্জন তুলে ধরেন তারা। আমরা এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছি, আমাদের আর পিছনের দিকে ফিরে তাকানোর কোনো সময় নেই। শুধু গোপালগঞ্জ থেকে ছুটে এসেছে, এমনকি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গা থেকে, সব সেক্টর থেকে লোকজন ছুটে এসেছে একমাত্র ভালোবাসার টানে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে, বাংলার জনগণ এবং আমরা চাই জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে তলাবিহীন ঝুড়ির তকমা থেকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান দলীয় নেতারা। অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন অগ্রগতি, এই অগ্রগতির এই সফলতার কারণে গোটা বিশ্ব থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার পুরস্কৃত করেছেন, অভিনন্দন করেছেন। আমরা সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে এই যে বাংলাদেশের প্রতি তার যে অসীম অবদান, এই অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই গণসমর্থন আয়োজন করেছি। সভাস্থলের বাইরে সজ্জায় ছিল উৎসবের আমেজ। স্মরণকালে সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ কর্মীরা ছাড়াও সাধারণ মানুষেরা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আসন্ন নির্বাচনে আবারও বিজয়ী করতে চান আওয়ামী লীগকে। সেজন্য নৌকার পক্ষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। গণসংবর্ধনা দিয়ে নয়, সব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ক্ষমতাসীন দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলেও বিএনপিকে অনুমতি দেওয়া হয় না। প্রধানমন্ত্রী নিশ্চয়ই নৌকায় ভোট দেওয়ার জন্য আজকে আহ্বান জানাবেন, তাহলে আমরা কেন ধানের শীষে ভোট চাইতে পারবো না? আমরা কেন জনসভা করতে পারবো না? এটাতেই শুধু প্রমাণ করে যে স্বৈরাচারী যে সরকার বর্তমানে আছে তারা একদলীয়ভাবে তাদের নির্বাচন করতে চান। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আজকে প্রমাণিত হবে। এই জনপ্রিয়তাটা আপনি প্রতিষ্ঠিত করুন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে জনবল লাগবে প্রায় 6.5 লাখ। শিগগিরই ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। বিশাল এই জনবলের জন্য নিরপেক্ষ লোক বাছাই করা কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনাররা। বেলায়েত হোসাইনের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনে 9.19 লাখ ভোটারের জন্য ভোট কেন্দ্র ছিল 37,760টি। বর্তমানে ভোটার সংখ্যা 10,42 লাখ। ভোট কেন্দ্র নীতিমালা বলছে, গড়ে 2500 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র এবং 600 পুরুষ আর 500 নারী ভোটারের জন্য থাকতে হবে একটি করে ভোট কক্ষ। সে হিসেবে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রের প্রয়োজন হবে প্রায় 40,000 আর ভোট কক্ষ 2 লাখ। এরই মধ্যে প্রতিটি সংসদীয় আসনে শুরু হয়ে গেছে ভোট কেন্দ্রের খসড়া তালিকা তৈরির কাজ। অভিযোগ নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রগুলো বাছাইয়ের প্রাথমিক একটা চলছে আর কি, পর্যবেক্ষণ, যাতে ভোটারদের যাতায়াত ইভেন সরজমিনিও সেগুলো দেখা হবে। ইসি কর্মকর্তারা বলছেন, ভোট গ্রহণের জন্য এবারের নির্বাচনে সব মিলিয়ে প্রয়োজন হবে প্রায় 6.5 লাখ জনবল। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে 30 জুলাইয়ের পরপরই সিভিল প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হবে প্যানেল তৈরির নির্দেশনা। 30 তারিখ তো সময় বেশি দিন না, এইটার পরে হয়তো আমরা জাতীয় সংসদ নির্বাচনটাকে সামনে নিয়ে আসবো। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে সবকিছুই সতর্কতার সাথে এগিয়ে নিয়ে যাবে। প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের দায়িত্ব দেওয়া হয় ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে। বিশাল এই সংখ্যক জনবল নিয়োগ দেওয়া কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ লোক বাছাইয়ে সতর্ক থাকতে হবে ইসিকে। আমরা যত আইন করি না কেন, কিন্তু নির্ভর করবে যে কারা এই আইনকে ইমপ্লিমেন্ট করবে। মারাত্মক চ্যালেঞ্জ, এতগুলো লোককে নিরপেক্ষভাবে একেবারেই যে এরা কোনো দল করে না, রাজনীতি করে না, রাজনীতির ঊর্ধ্বে, সৎ, চরিত্রবান, কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে।
ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েকদিনের মধ্যেই প্রায় 3000 প্রশিক্ষকের তালিকা তৈরি করা হবে বলেও জানান ইসি কর্মকর্তারা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় সরগরম রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। ভোটের মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখতে নগরবাসীর দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা। ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে 3 সিটি নির্বাচনের প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার সকাল থেকে ব্যস্ত সময় কাটান রাজশাহীতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। নগরীর বেলদারপাড়ায় গণসংযোগে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। জনগণ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তার দল বা তার প্রতীক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং নৌকা মার্কার পক্ষে তারা রায় দিবেন এটি বুঝতে পেরেই আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল হয়তো এই জাতীয় কথা বলছেন। গণগ্রেপ্তার বা ব্যাপক ধরপাকড় কোনোটাই হয়নি। একই সময় নগরীর বহরমপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে অলিগলি চষে বেড়ান বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। যুবদল, ছাত্রদল এবং বিএনপি নেতাদের বাসায় পুলিশ হামলা দিয়েছে এবং অনেককে ধরেছে। আমরা এই গণগ্রেপ্তারের বিরুদ্ধে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় সগরম সিলেট নগরীও। সকালে সুরমা পয়েন্ট ও করেরপাড় এলাকায় পথসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। অন্যদিকে নগরীর দক্ষিণ সুরমা এলাকায় প্রচারণার সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ করেন বিএনপি প্রার্থী। পরে তিনি আটক হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে উপশহর এলাকায় উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশে অভিযান চলছে, এইসব হয়রানি দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখে লাভ নাই। আমরা 30 তারিখ পর্যন্ত ধৈর্য ধরব, কিন্তু 20 তারিখ সেন্টার ছাড়বো না। সবাই তাদের প্রচারণায় কাজ করছে, সেই ক্ষেত্রে যদি তারা বলেন এই ধরনের কথা, এটা তো কোনো বিশ্বাসযোগ্য কথা না এবং সিলেটের মানুষ অত্যন্ত সচেতন। সুতরাং আমার মনে হয় এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তার বাইরে থেকে থাকাটাই ভালো। বরিশালেরও প্রতিটি পাড়া মহল্লায় বইছে সিটি নির্বাচনের উত্তাপ। নগরীর আদালত চত্বরে গণসংযোগ চালান আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। অপরদিকে চাঁদবাড়ি এলাকায় প্রচারণা চালানোর সময় নির্বাচনে ইভিএম ব্যবহারের সমালোচনা করেন বিএনপি মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। ইভিএম চাই না, তারপরে সরকার চাপিয়ে দেয়, এখানে কোনো কারসাজি আছে কিনা আমরা ঠিক বুঝতে পারছি না। যার ডিজিটাল সম্বন্ধে কোনো আইডিয়া নেই সেই এই কথা বলতে পারে যে ইভিএম এ ডিজিটাল কায়দায় কারচুপি হতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী 28 জুলাই মধ্যরাতে শেষ হবে 3 সিটি নির্বাচনের প্রচারণা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে। বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপনের দাবি ইসলামী চিন্তাবিদদের, ওআইসির নির্দেশনা মেনে চলার আহ্বান। রাজধানীর মিরপুরে একটি বাড়িতে গুপ্তধন আছে এমন তথ্যের ভিত্তিতে চলা অভিযান 6 ঘন্টা পর স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ দলের মতামত নিয়ে আবার অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। এদিকে পুলিশ বলছে, মিথ্যা তথ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। মিরপুরের এই বাসায় গুপ্তধন আছে অনেকদিন ধরেই এমন গুঞ্জন ছিল এলাকাবাসীর মধ্যে। এমন খবরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার জন্য গত 14 জুলাই মিরপুর থানায় একটি জিডি করেন বাড়ির মালিক মনিরুল আলম। এরপরই বাড়িটিতে বসানো হয় পুলিশ পাহারা। বাড়ির মালিক জানান তিনি নিজে কখনো গুপ্তধন দেখেননি। স্থানীয়দের কাছে শুনেই অভিযোগ করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। কিছু রিউমার হয়েছিল যে এই বাসার নিচে কিছু গুপ্তধন আছে। আমি থানায় গিয়ে জিডি করেছি। যেহেতু এখানে গুপ্তধন আছে বলে প্রচার করছে, এটা একটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। হ্যাঁ, এই সেন্সিটিভ ইস্যুর কারণে এখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল 10:30টায় ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় গুপ্তধন উদ্ধার অভিযান। এতে সহায়তা করে মিরপুর থানা পুলিশ। দুটি ঘরের মেঝেতে প্রায় 4.5 ইঞ্চি খনন করার পর দেয়াল ধসের আশঙ্কায় 6 ঘন্টা পর অভিযান স্থগিত ঘোষণা করা হয়। জানানো হয়, বিশেষজ্ঞ দলের মতামত নিয়ে পরবর্তীতে আবার শুরু হবে
অভিযান। এই বিল্ডিংটা খুবই দুর্বল স্ট্রাকচারের উপরে, এবং এখানে যদি ফার্দার আরো কোনো কিছু করা হয় যে কোনো সময় দেয়াল ধসে পড়তে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমরা এটা আজকের মতো স্থগিত রাখবো। এরপরে আমরা টেকনিক্যাল একজন এক্সপার্ট এনে তার মতামত অনুসারে বাকি কাজগুলো আমরা সমাধান করব। এদিকে মিরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযোগকারীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিথ্যা তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বর্তমান যার তত্ত্বাবধানে বাড়িটি আছে উনিই মূলত লিখিতভাবে আমাকে জানাইছেন যে সেও জনশ্রুতি মানে এলাকার বাসীর কাছ থেকে শুনেছেন যে এখানে গুপ্তধন আছে, সেটা খনন করার জন্য পুলিশের সহায়তা চাইছে বা প্রশাসনের সহায়তা চাইছে। যিনি জিডি করেছেন তার ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করতেছি। উদ্ধার অভিযান দেখতে সকাল থেকেই বাড়িটির সামনে ভিড় করেন উৎসুক আশেপাশের লোকজন। এ কারণে বন্ধ করে দেওয়া হয় বাসার সামনের সড়ক। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্ত সাপেক্ষে হজ যাত্রীদের প্রতিস্থাপন কোটা আরো 4% বাড়িয়েছে সরকার। এ নিয়ে প্রতিস্থাপন কোটা দাঁড়ালো 8%। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নতুন সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্ম মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে হাব। এবছরের হজযাত্রা শুরুর পর থেকে প্রতিস্থাপন কোটা বাড়ানোর দাবি জানিয়ে আসছে হজ এজেন্সিগুলো। তাদের বক্তব্য, কোটা না বাড়ালে 13,000 যাত্রী হজ পালন করতে পারবেন না। এমন প্রেক্ষাপটে গত 16 ও 17 জুলাই ধর্ম মন্ত্রণালয় 144টি হজ এজেন্সির সঙ্গে মতবিনিময় করেন। বিষয়টি পর্যালোচনা করে শনিবার সংবাদ সম্মেলন করলেন ধর্মমন্ত্রী। সন্ধ্যায় মিন্টো রোডের বাসভবনে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্ত সাপেক্ষে হজযাত্রীদের প্রতিস্থাপন কোটা আরো 4% বাড়ানোর ঘোষণা দেন তিনি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্ত সাপেক্ষে পূর্ব প্রদত্ত প্রতিস্থাপনের অতিরিক্ত হিসাবে আরো 4% হজযাত্রীর প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে হজ এজেন্সিজ অব বাংলাদেশ হাব। তবে তারা এও বলছেন এরপরও কিছু যাত্রীর হজ পালন অনিশ্চিত রয়ে গেছে। 4% অনুমোদন দেওয়া মানে হাবের যে দাবি ছিল সে দাবির ন্যায্যতা এখানে প্রতিফলিত হলো। 4%-এর অতিরিক্ত আরো 11% রিপ্লেসমেন্ট দেওয়ার কথা বলেছিলাম। আমি মনে করি সেই জায়গাটিতে যেতে হবে, না হলে আরো অনেক হজযাত্রী হজে গমন করতে পারবেন না। এদিকে হজযাত্রার 8ম দিনে অনেকটা নির্বিঘ্নেই সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মুসল্লিরা। ভোর 6টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হয় 8ম দিনের হজযাত্রা। সময় মতো ভিসা পাওয়ায় দুর্ভোগহীন যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা। যতটুকু আসছি এই পর্যন্ত আল্লাহর রহমত কোনো সমস্যা হয় নাই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালোভাবে আমাদের সেবা করতেছে ওরা। হজে যাচ্ছি সবার জন্য, দেশবাসীর জন্য দোয়া করবো, দেশ যাতে আমাদের আর কোনো না থাকে, ঝামেলা না থাকে। খুব সুন্দর ব্যবস্থাপনা হাজিদের জন্য করছেন এবং টিকিট ভিসা করতে আমাদের কোনো কষ্ট পেতে হয় নাই। এবছর পবিত্র হজ পালনে প্রায় 1,27,000 মুসল্লির সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত 35,000-এর বেশি হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। আগামী 15 আগস্ট পর্যন্ত হজযাত্রা চলবে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজ ফ্লাইট চালুর পর এখন পর্যন্ত 101টি ফ্লাইটে 36,826 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,259 এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন 33,567 জন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন বলে জানিয়েছে হজ মিশন কর্তৃপক্ষ। হজযাত্রায় এখন পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সন্তুষ্ট সবাই। 14 জুলাই হজযাত্রা শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশ বিমান 48টি এবং সৌদি এয়ারলাইন্স 53টি ফ্লাইট পরিচালনা করেছে। সারা বিশ্বের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন এবং রমজান পালনের আহ্বান জানিয়েছে মুসলিম উম্মাহ নামের একটি সংগঠন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় ওআইসির নির্দেশনা তুলে ধরেন বিশেষজ্ঞ ও ইসলামী চিন্তাবিদরা। প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের একদিন পর বাংলাদেশের রোজা ও ঈদ শুরু হয়। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয় ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ সৌদি আরবের পূর্বে অবস্থিত হওয়ায় একদিন পর চাঁদ দেখা যায়, আর এ কারণেই রোজা ও ঈদ উদযাপনের এই তারতম্য। কিন্তু সংবাদ সম্মেলনে দাবি করা হয় সৌদি আরবের পূর্বের দেশ মালয়েশিয়া এমনকি ভারত মিয়ানমারও এবছর মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে রোজা পালন শুরু করে। এছাড়া 1986 সালের ওআইসির ফিকা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশে চাঁদ দেখা গেলে সকল মুসলিমকে সে অনুযায়ী আমল করতে হবে বলে জানান বক্তারা। বলেন নতুন চাঁদের উদয়স্থলের ভিন্নতা এখানে কোনো বিষয় নয়। রমাদান মুবারক ঢুকে যাচ্ছে শাওয়ালের মধ্যে, শাওয়াল ঢুকে যাচ্ছে জিলহাজের মধ্যে, জিলহাজ ঢুকে যাচ্ছে
জিলকদ ঢুকে যাচ্ছে জিলহজের মধ্যে, জিলহজ ঢুকে যাচ্ছে মুহররমের মধ্যে। এইটা হলো একটা ছোট লেন্স আর টেলিস্কোপ হলো একটা বড় লেন্স। তো দুটোর মধ্যে তফাৎ কোথায়? কোনো কি কেউ এরকম আছে যে খালি চোখে দেখতে হবে? তারা বলেন সারা বিশ্বে রমজান মাস শুরু হয়ে গেল, বাংলাদেশে তা শুরু হয় 1 বা 2 দিন পর। এক্ষেত্রে অন্যরা ঈদ উদযাপন করলেও বাংলাদেশের মানুষ রোজা রাখেন, যা দুঃখজনক। এছাড়া কোরবানি করার জন্য 3 দিন ধার্য থাকলেও বাংলাদেশে যেহেতু 1 দিন পর ঈদুল আজহা পালিত হয়, সে কারণে তৃতীয় দিন যারা কোরবানি করবেন তাদেরটা মূলত চতুর্থ দিন হয়ে যায়। কোরবানি 3 দিন করা যায়, কিন্তু সেই 3 দিন আর শেষ হবে সারা বিশ্বে একই তারিখে। তবে বিনা ওজরে 10ই জিলহজ ঈদের নামাজ না পড়লে ওয়াজিব তরক হবে এবং বড় গুনাহ হবে। এই সৃষ্টি যে শুরু হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিলেন হাউ দি ক্রিয়েশন উইল কমপ্লিট দেয়ার সাইকেলস। সৃষ্টি কিভাবে চলবে, এই গাইডলাইনটা হচ্ছে ইসলাম, সার্বজনীন। এছাড়া অনেক সময় চাঁদ দেখা কমিটি যথেষ্ট সময় অপেক্ষা না করে তড়িঘড়ি বৈঠক শেষ করে ফেলে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি নিয়ে মোদী সরকারকে হঠাতে মমতার ডাক। কলকাতায় জনসভায় বললেন আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল 4:30টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সম্প্রসারিত ভবনটির 10 তলায় কাজ করার সময় স্বপন ও মাইদুল নামে 2 শ্রমিক নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ ভেঙে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। নিহত স্বপনের বাড়ি পাবনা ও মাইদুলের বাড়ি রংপুরে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাহিরে মাছার ছিল, মাছার কেলাম নিচ মুখ গেছিল, সেজন্য হারাপ পড়ে গেছে। উপরে উঠে দেখি যে এরকম লোক দেখতেছি, লোক ওখানে যা ভরপুর লোক দেখতেছি, তখন ওদের উঠাইতেছে, রিক্সায় করে নিয়ে যাইতেছে। নারায়ণগঞ্জে 2 নৈশ প্রহরীকে হত্যা করে দোকানের মালামাল লুট করার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও নিহতদের স্বজনরা। এলাকাবাসীর অভিযোগ, রাতে টহল পুলিশের নজরদারি না থাকায় প্রায়ই চুরি ও ডাকাতি সহ নানা ধরনের অপরাধ ঘটছে। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে রিপোর্ট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নৈশ প্রহরী রায়হানের স্ত্রী ও সন্তানরা। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা বাজারে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় নৈশ প্রহরী রায়হান ও মোতালেব মিয়ার ওপর হামলা চালায় তারা। পাশাপাশি 3টি দোকানের ব্যাটারি সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশ প্রহরী রায়হান, গুরুতর আহত হন মোতালেব মিয়া। ভোরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এলাকাবাসীর অভিযোগ, রাতে টহল পুলিশের নজরদারি না থাকায় প্রায় চুরি ও ডাকাতি সহ নানা ধরনের অপরাধ ঘটছে। প্রায় 10 থেকে 15 জন ডাকাত এরকম, কারণ এটা 2-4-5 জন এই মাল নিতে পারে না, এত মাল। পুলিশ ছিল মাঝখানটা যে 3 ঘন্টা যে 3-4 ঘন্টা ডাকাতি হইলো, কিন্তু কেউ আলাপ পাইল না। আমাদের এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে এখন ডিজিটাল কত প্রশাসনের লোক আছে, তারা যদি ভালো করে এগুলো তদন্ত করে এগুলো সব বের হয়ে যাবে। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ পরীক্ষা করতেছি, মোবাইলের কল লিস্ট নিচ্ছি, সবকিছু মিলে তদন্ত করে আমরা বের করার চেষ্টা করতেছি এই ঘটনায় কারা জড়িত। বন্দরের উত্তর লক্ষণখোলা বাজার এলাকায় প্রায় অর্ধশত দোকান রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও কক্সবাজারে গুলিতে 4 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় শুক্রবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারার বেকাপুল এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে শামসুদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 1 জন, দিনাজপুরে 1 জন ও
কক্সবাজারে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয় বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চট্টগ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে কর্ণফুলের চর লক্ষা এলাকা থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন এক গৃহবধূ। এ সময় এক অটোরিকশা চালক সহ 4 জন ওই নারীকে ধর্ষণ করে। বিষয়টি স্বামীকে জানায় ওই গৃহবধূ। পরে কৌশলে অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক ইমরান এবং শাহজাহান ও মুন্না নামে আরো 2 জনকে আটক করে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা করলে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। শ্বশুর বাড়ি যাইতে আছে, ওই সময় এরা লাস্তার মধ্যে 2টা-2:30টার সময় দইরা নির্যাতন করছে, মারধর করছে। সুস্থ বিচার চাই। 6 জনের থেকে 3 জন আসামি আমি নিজেই ধরে এলাকার জনগণ নিয়ে বাঁধছি, বেঁধে আমি কর্ণফুলী থানায় ফোন দিয়ে ওদেরকে তুলে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। 4 জন আসামির নাম ঠিকানা পেয়েছি, আরেকজন আসামি পলাতক আছে। আমরা এটা গণধর্ষণের একটা মামলা অলরেডি আমরা রুজু করেছি এবং এই মামলা রুজুর পরে আসামিদের সর্বোচ্চ শাস্তি বিধান করার নিমিত্তে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার আমরা সবগুলোই নিচ্ছি এবং অতি সহসাই আমরা এই মামলা তদন্ত সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করব। আগামী মাসের শেষ সপ্তাহ থেকে এলএনজি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর নিকুঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিলনায়তনে মহাব্যবস্থাপকদের 2 দিনব্যাপী সম্মেলনের সমাপনী আলোচনায় তিনি কথা বলেন। এবছরের ডিসেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে শতভাগ বিদ্যুতায়নের চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করছি যত দ্রুত হোক যে কোম্পানি আমাদেরকে এলএনজি দিবেন, মানে এফএসআরইউটা, সেটা তারা কাজ সম্পূর্ণ করতে পারলে আমরা এলএনজি নিতে পারবো। তবে তারা আরও 1 মাস সময় চেয়েছে, যেহেতু সমুদ্রের তলদেশে পাইপের আবার নতুন করে একটা সমস্যা দেখা গেছে। সুতরাং এগুলি সব সেরে হয়তো আমরা আশা করছি হয়তো আগস্ট মাসের শেষ নাগাদের দিকে আমরা এলএনজি পাওয়া শুরু করতে পারি। পদ্মার তীব্র স্রোতে আজও পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় দেখা গিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় অপেক্ষা করেও ফেরি না পেয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এদিকে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিৎ ও মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মায় পানি বাড়ার পাশাপাশি 3 দিন ধরে নদীতে তীব্র স্রোত অব্যাহত আছে। দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে বন্ধ রাখা হয়েছে 7টি ডাম ফেরি। বিকল্প চ্যানেল ব্যবহার করে 12টি ফেরি চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেক গাড়ি সব গাড়ির মধ্যে আটকে রয়েছে, কোনো গাড়ি মনে করেন ঠিক মতন পারাপার হইতে পারতেছে না। প্রায় 7-8 কিলোমিটার বই রয়েছে, বুঝছেন, আমাদের কোনো গাড়িও টানতে আছে, কেউ টানতে আছে না। সিরিয়াল মেনটেনের কোনো লোক নাই, সিরিয়াল অনুযায়ী গাড়ি যাচ্ছে না। প্রচন্ড স্রোতের কারণে বেশ কয়েকদিন যাবত ফেরি চলাচলে সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের এখানে কিছু ট্রাক জমা হয়ে গেছে। একই চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটেও। পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় প্রবল স্রোতের কারণে একটি ফেরি বিকল হয়ে গেছে। এছাড়া বিভিন্ন রুটে সরিয়ে নেওয়া হয়েছে আরো 3টি ফেরি। এই অবস্থায় পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে দেখা দিয়েছে ফেরি সংকট। পাশাপাশি তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলেও সমস্যা হচ্ছে। এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় অপেক্ষা করেও পদ্মা পার হতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রচন্ড গরমের মধ্যে আমরা এখানে বসে আছি, তো কখন যে ফেরি পার হবো তার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। এখানে 25টি ফেরির প্রয়োজন, সেখানে আমাদের দেশে 20টা ফেরি, তারপরও 4টা অন্যতায় সরাই নিচ্ছে। টিকিট অন্যভাবে চুরি করে ওখান থেকে পাস করতেছে, প্লাস চাঁদা নিয়ে ওই গাড়িগুলো এখান থেকে ছাইড়ে দিচ্ছে। প্রচন্ড স্রোত এবং পানি বৃদ্ধির কারণে ফেরি পারাপারে, নদী পারাপারে একটু সময় বেশি লাগছে। পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটে বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পণ্যবাহী যানবাহনের চালকরা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। কোরবানির বাজার ধরতে প্রস্তুত যশোরের খামারিরা। বিভিন্ন দেশীয় পদ্ধতিতে গরু ছাগলের পরিচর্যা করছেন তারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশুর পরিচর্যায় কোনো অপকৌশল ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের চেয়ে এবার পশু কম হলেও স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম হবে।
যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। টানা কয়েক বছর ভারতীয় গরু আসা বন্ধ থাকায় প্রতি বছরই যশোরে বাড়ছে খামারের সংখ্যা। জেলার ৮টি উপজেলার বিভিন্ন গ্রামে বর্তমানে রয়েছে প্রায় 11,500 ছোট বড় গরু ছাগলের খামার। আর এসব খামারে দেশীয় পদ্ধতিতে পালন করা হচ্ছে হাজার হাজার গরু ও ছাগল। তবে তা গত বছরের তুলনায় কিছুটা কম। খামারিরা বলছেন গত 6 মাসের দিন রাতের অবিরাম পরিচর্যায় মোটাতাজা করা গরু ছাগল এখন বিক্রির জন্য প্রস্তুত। ঈদের বাজারে ভালো দাম পেলে কষ্ট সফল হবে তাদের। 20টা গরু আছে আমার, ঈদের বাজার ধরবো, ঈদে বিক্রি করব, একটা লাভবান হব বলে আমি আশা করছি। গত বছর আশানুরূপ দাম না পাওয়ায় এবার কম পালন করছি, এবারও ভয় করছে যে আশানুরূপ দাম আমি পাবো কি না। আমার এই ফার্মে 7 থেকে 8 জন লোক আমরা প্রতিনিয়ত দিনরাত কষ্ট করে যাচ্ছি। এই ঈদে আমরা এই গরুগুলো বিক্রি করে আমাদের সম্পূর্ণ ব্যয়টা আমরা তুলে নিতে পারবো। কোরবানির মাংস নিরাপদ করতে এসব খামারকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। দেশীয় উৎপাদন যেমন কুলো, খুদ, ভুসি, খৈল, নেপিয়ার ঘাস, এইসব ঘাসগুলো দিয়ে স্বাভাবিক স্বাস্থ্যসম্মত মাংস তৈরি করায়। প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত খাদ্যই তারা খাওয়াচ্ছে এবং আমাদের তত্ত্বাবধানে সেই কাজগুলো চলছে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানালেন জেলায় খামারের সংখ্যা বাড়লেও পশুপালনের সংখ্যা কমেছে। এবারে উদ্বৃত্তের সংখ্যা একেবারেই কম, যে কারণে যশোরের চাহিদা মিটিয়ে বাইরে গরু একটু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য যশোরে প্রায় 55,000 গরু ছাগলের চাহিদা রয়েছে, যার বিপরীতে পালন হয়েছে প্রায় 59,000, যা গত বছরের তুলনায় প্রায় 10,000 কম। সময় সংবাদ, যশোর। চট্টগ্রামের ডবল মুরিং এর ছোট মসজিদ এলাকার একটি পুকুরে অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। পার্থ। ধন্যবাদ রিচার্ড। আমরা আছি চট্টগ্রামের ডবল মুরিং থানাধীন ছোট মসজিদ সংলগ্ন একটি পুকুর পাড়ে। এখানে ঠিক বিকেল থেকে কিন্তু এখানে অভিযান চালাচ্ছে পুলিশ। সেক্ষেত্রে আমরা দেখেছি বিকেল থেকে পুকুরের পানি কিন্তু সেচে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে এই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এবং বিভিন্ন দুষ্কৃতিকারীরা এখানে অস্ত্র ফেলে গেছে। তো সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে কিন্তু এখানে অভিযান শুরু করেছে পুলিশ এবং এর প্রেক্ষিতে কিন্তু এখানে পুরো পুকুরটি সেচে ফেলা হচ্ছে। নগরীর ডবল মুরিং থানাধীন ছোট মসজিদ সংলগ্ন এই পুকুর পাড় থেকে গতকাল রাত 2:30টার দিকে এখান থেকে প্রায় 18 জনের মতো যুবককে এখান থেকে গ্রেফতার করেছিল। তারা এই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য জড়ো হয়েছিল বলে আমাদেরকে জানিয়েছে পুলিশ। তো সেক্ষেত্রে তাদের থেকে এই তথ্যটি এখানে এসেছে। তারা যখন পুলিশের উপস্থিতি টের পায় তার বেশ কিছু অস্ত্র তারা এই পুকুর পাড়ে ফেলে গেছে এবং সেটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে তল্লাশি চালানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, বিশেষ করে ডবল মুরিং থানার ওসি এবং এখানকার ডবল মুরিং থানার সহকারী পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশের বিকাল থেকে কিন্তু তারা এখানে উপস্থিত আছেন এবং এখানে তারা অভিযান পরিচালনা করছে। যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই কারণে উদ্ধার কাজ চালাতে তাদের কিছুটা ব্যাক পেতে হচ্ছে। তারপরেও পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা অনেকটাই নিশ্চিত এই পুকুরে এখানে অস্ত্র ফেলে গিয়েছিল। যেহেতু গতকাল রাতে এখান থেকে প্রায় 18 জনকে আটক করা হয়েছিল, তো তাদের থেকেই তথ্য পাওয়া গেছে যে এই পুকুরে অস্ত্র রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ডবল মুরিং থানাধীন ছোট মসজিদ সংলগ্ন যে পুকুর পাড় রয়েছে এখান থেকে এর সর্বশেষ খবর। রিচার্ড। চট্টগ্রামের ডবল মুরিং থানাধীন ছোট মসজিদ সংলগ্ন পুকুরে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। তারই সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। শক্তির নিত্যতার সূত্র না মেনে সৃষ্টি থেকে শক্তির সৃষ্টি সম্ভব, এই মতবাদ সত্য বলে দাবি করেছেন বাংলাদেশের বিজ্ঞানী নজমুল হুদা। শক্তির সৃষ্টি সম্ভব এই তত্ত্বকে পদার্থ বিজ্ঞানের এক অনবদ্য আবিষ্কার বলে অভিহিত করেন তিনি। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শক্তির সৃষ্টির পক্ষে যুক্তি তুলে ধরেন নজমুল হুদা। তিনি বলেন, সৃষ্টি থেকে শক্তি সৃষ্টির মূল কারণ চাপ, যা প্রকৃতিতে অফুরন্ত। এ সময় তিনি ভর ও শক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এবং নিউটনের অন্তত 2টি সূত্রে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন। কৈশোর তারুণ্যে বইয়ের 2 বছর পূর্তিতে রাজুক উত্তরা মডেল কলেজে শুরু হয়েছে 3 দিনের বই মেলা। মেলার উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আলী ইমাম। কৈশোর তারুণ্যে বইয়ের 42তম বই মেলায় 13টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
মেলা উদ্বোধন করে আলী ইমাম বলেন, জ্ঞানভিত্তিক সমাজ থেকে চ্যুত হয়ে আমরা তথ্যভিত্তিক সমাজের দিকে ঝুঁকছি, কিন্তু সমাজ ও রাষ্ট্রের কল্যাণে জ্ঞানভিত্তিক সমাজের বিকল্প নেই। সেই জ্ঞানের সমুদ্র হচ্ছে বই। তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরের বইয়ের প্রতি অনুরক্ত হওয়ার আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকাতুল আলম বলেন, আগামী দিনের নেতৃত্ব যারা নিতে চাইবে তাদের বইমুখী হতেই হবে। অনুষ্ঠানে অ্যাডন প্রকাশনের সৈয়দ জাকির হোসেন এবং কৈশোর তারুণ্যে বইয়ের সভাপতি তুষার আব্দুল্লাহ বক্তব্য রাখেন। মেলা চলবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রাজধানীর ধানমন্ডিতে সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় কলেজ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন অধ্যক্ষ প্রফেসর জসিমউদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারপারসন শেগুপ্তা ইসলাম সহ শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আলোর পথে গিয়ে সমাজের উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনতে দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না একটি মহল। গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত। জনপ্রিয়তা যাচাইয়ের সংবর্ধনা নয়, সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। বিরোধী মত রুখে দেওয়ার অভিযোগ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম 3 সিটি নির্বাচনের মাঠ। অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শর্ত সাপেক্ষে হজযাত্রীদের প্রতিস্থাপন কোটা আরো 4% বাড়ছে, জানালেন ধর্মমন্ত্রী সন্তুষ্ট হাব। নির্বিঘ্নে আজ ছেড়ে যাচ্ছে 10টি হজ ফ্লাইট। এবং গুপ্তধনের সন্ধানে রাজধানীর মিরপুরের বাড়িটিতে খোঁড়াখুড়ি স্থগিত, নেওয়া হবে বিশেষজ্ঞের মতামত। বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক প্রশাসন। এ ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।